আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এতটুকু বলতেই আঁকড়ে ধরে রাখা দেহটি সশব্দে ফুঁপিয়ে কেঁদে উঠল। অনুরোধের কণ্ঠে বলল, প্লিজ দর্পণ স্টপ। দর্পণের জড়িয়ে রাখা হাতটা শক্ত করে আঁকড়ে ধরে কান্নারত গলায় বলল সিয়াসা, No, Sia. You have to hear this. You have to be a strong woman. Because all these things, I want them from you. দর্পণ মুচকি হেসে বলল। কিছুটা সময় নীরবতায় আচ্ছন্ন রইল। মেয়েটি তখনও ফুপিয়ে কাঁদছে। মাকে হারানোর পর থেকে আর কোনো প্রিয় মানুষকে হারানোর শক্তি তার মাঝে নেই। লোকটা যে অচিরেই তার প্রিয় মানুষ হয়ে উঠেছে, তাই তাকে হারানোর চিন্তাও সে করতে পারে না। লোকটার ভেতরে এতগুলো কষ্ট জমা, সে কি পারবে তার সকল দুঃখ কষ্ট নিরাময় করতে? নীরবতা ভেঙে আবারও সেই একই শীতল কণ্ঠ ভেসে আসলো, Sia, will you be my family? ভালোবাসা তো ক্ষণিকের। ভালোবাসার রূপ বদলায়, দর্পণ ভয় পায় ভালোবাসা শব্দটির এই বদলে যাওয়া বৈশিষ্ট্য। সে চায় না তার ভালোবাসার রূপ বদলাক, বরং আজন্ম তার ভালোবাসা অটুট থাকুক ওই একটা মানুষের জন্য। ভালোবাসা ঠুনকো বলেই এই শব্দটি ব্যবহার করেনি দর্পণ, বরং গুরুত্বপূর্ণ মানুষটিকে দিয়েছিল গোটা দর্পণ জড়িত সব কিছু। আর একটা মানুষের থেকে সব পিছু ছুটে যেতে পারে, কিন্তু পরিবার কখনো পিছু ছুটে যেতে পারে না। তাকে তার নীড়ে ফিরতে হবে, আর নীড়ে ফিরে ওই একটি মুখই দেখতে চাই দর্পণ। সিয়াসা কান্নারত মুখশ্রীতে ঘাড় ঘুরিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা লৌহ মানবীর দিকে তাকালো। মানবটি চোখে মুখে একরাশ চাওপা লুটুপুটি খাচ্ছে। দর্পণ মৃদু হেসে চোখের পানি মুছিয়ে দিয়ে আবারও একই কথা জিজ্ঞেস করলো, Will you be my family? ইয়েস, আই উইল। ছোট্ট একটি স্বীকারোক্তি। দর্পণের মনে হলো সে তার নতুন কোনো জীবন ফিরে পেয়েছে, যে জীবনে সে আর একা নয়, তার একটা পরিবার রয়েছে। প্রতি উত্তরে দর্পণ নিজের জ্যাকেটের পকেট থেকে কিছু বের করে সিয়াসার হাতে দিল। কণ্ঠে উৎফুল্লতা নিয়ে বলল, Happy birthday, Sia. সিয়াসা অবাক পানে তাকিয়ে রইল হাতের মুঠোয় ছোট্ট সাফেদ রঙা খরগোশটির দিকে, যার গলায় একটা চাবি সহ চাবি রিং ঝুলছে। আজ তার জন্মদিন। তার তো দর্পণের চক্করে মনেই নেই, সারাদিন এই লোকের খেয়ালে ডুবে থাকে। তার ঘরের লোকেরাও কিছু বলল না কেন? আপনি কি করে জানলেন? তোমার ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন আমার কাছে রয়েছে। গোয়েন্দাগিরি করছেন আমার উপর? এখনো করা শুরু করিনি, করব বিয়ের পর। তোমার খুঁটিনাটি সকল তথ্য কালেক্ট করতে হবে। আমার মন কেড়ে নিয়েছো কি দিয়ে সেটাও বের করতে হবে। দুষ্টু লোক। দর্পণ গা দুলিয়ে হাসলো। সিয়াসা চাবি রিংটা নেড়েচেড়ে দেখলো একটা ঠিকানা লেখা, যেটা ক্যান্টনমেন্টের শেষ সীমান্তের বাইরে অবস্থানরত একটি বাড়িকে নির্দেশ করছে। সে কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞাসা করলো, এটা কিসের চাবি? তোমার বার্থডে গিফট। কিসের চাবি এটা? চলো দেখাচ্ছি। বলে দর্পণ সিয়াসার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সিয়াসাও হাসি মুখে দর্পণের হাত দুহাতে আঁকড়ে হাঁটতে লাগলো। 12 তলা দালানটির 6 তলায় দাঁড়িয়ে আছে সিয়াসা। নিটল দৃষ্টিতে চিয়াছে ফ্ল্যাটের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো ব্যক্তির হাস্যরত মুখশ্রী। লোকটা যে ইতিমধ্যে তাকে নিয়ে বহুদূর ভেবে ফেলেছে। দরজার পাশে নেমপ্লেটে বড় বড় করে লেখা সিয়া পণ্য। দর্পণ হাসলো, জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে? এসব কি? পরিবার তো ঘরে থাকে, কোনো সরকারি কোয়ার্টারে থাকে না, তাই এটা আমার পরিবারের জন্য। এখানকার মালকিন মিসেস সিয়াসা এহসান। বুকে হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে বলল দর্পণ। চোখে মুখে তার প্রশান্তির হাসিরা হুটোপুটি খাচ্ছে। হঠাৎ করেই সিয়াসার চোখ দুটো থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ফ্যাস ফ্যাসে ভাঙ্গা কণ্ঠে বলল, আমি কি আপনার পরিবার হতে পারবো? তুমি অলরেডি আমার পরিবার, আমার সব কিছু হয়ে গিয়েছো। জলদই আটসাট হয়ে আটকে সদাভ্রু কুচকে থাকা আড়ম্বরহীন মনোব্রতকারী মেজরটির ভেতরে এত কথা, এত ভালোবাসা, এত নম্রতা লুকিয়ে আছে, সেটা সিয়াসার কল্পনা অতীত ছিল। সে নিজে যে রকম সবাইকেও সেই রকম দৃষ্টিভঙ্গির দিকে থেকে বিবেচনা করে,
তার চপল হাসি খুশি দৃষ্টিভঙ্গির সাথে দর্পণে কাঠখোট্টা স্বভাব ম্যাচ করেনি, বিদায় সে লৌহমানব উপাধি দিয়েছিল, যেটি দর্পণ নিজ উদ্যোগে মিথ্যা প্রমাণ করেছে। ফ্ল্যাটটির ইন্টেরিয়র ডিজাইনের কাজ চলছে, যেটা সম্পূর্ণ হতে এখনো এক সপ্তাহ পর দর্পণ কোয়ার্টার থেকে সেখানে শিফট হবে। অষ্টপুটে মৃদু হাসি নিয়ে দারোয়ান চাচাকে সালাম দিয়ে গেটের ভিতরে ঢুকলো সিয়াসা। দারোয়ান বয়স্ক লোকটা উত্তর করে এগিয়ে আসলো, বলল, আম্মা, সাহেব বাসায় তোমারই খুঁজছে, অনেক চেঁচামেচিও করছে। তাদের কাজেই তো আমাদেরকে নিয়ে গবেষণা করা। আপনি চিন্তা করবেন না চাচা, আমি সামলে নিব। যেমনটা ভালো মনে করো তুমি। তারপরও দেখো, ঘুরতে ঘুরতে ক্যান্টনমেন্টের বাইরে চইলা যাইও না। ইদানিং তো দেখতেছো হুদাই মানুষ মারতেছে এদিক সেদিক। আমি শক্তিশালী সুরক্ষা কবচ নিয়ে ঘুরি চাচা, নো টেনশন, ডু ফুর্তি। সিয়াসা রসিকতা করে বলল, সাথে সাথে ফিক করে হেসে উঠল নিচে। দারুণ লোকটিও হেসে উঠল। তাদের আম্মা অনেক সরল মনের প্রাণবন্ত মেয়ে, সবাইকে ভালোবাসা দিতে জানে, ভালোবাসা কুড়াতেও জানে। সদর দরজার সামনে আসতেই দর্পণকে মেসেজ করলো সে পৌঁছে গিয়েছে। তারপরে মুখটা গম্ভীর করে ফেলো। তিন বুড়োকে এবার তার শাস্তা করতে হবে। কলিং বেল বাজাতেই হাট করে দরজা খুলে গেল। খুলতেই বিকট শব্দ হলো, ভেসে আসলো সমস্বরে তিন বুড়ের আওয়াজ, হ্যাপি বার্থডে টু আওয়ার প্রিন্সেস। সাইফের হাতে বিশালাকার একটা কেক, আশফাক আহমেদের হাতে এক গুচ্ছ বেলুন, আশরাফের হাতে কয়েকটা গিফট বক্স। মিনি হাস্যজ্জ্বল মুখে হাতে মোমবাতি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। সিয়াসা থমথমে মুখে সকলের দিকে দৃষ্টিপাত করলো, অতঃপর গটগট করে নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা আটকে দিল। দরজা আটকানোর বিকট শব্দে সকলে খানিক কেঁপে উঠল। সাইফ আশরাফের দিকে মুখ ছোট করে তাকালো। আজকের দিনটাতে আল্লাহ তাআলা তার জীবনে সব সুখ ঢেলে দিয়েছেন, তাই আজকের দিনটা সিয়াসার থেকেও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই দিনে মেয়ের এমন মন খারাপ তার একটু সহ্য হলো না। মন খারাপ হয়ে গেল তার। কেক হাতে চুপ করে বসে পড়ল সোফায়। শ্বশুরের উপর খেকিয়ে উঠে বলল, এইসব আপনার জন্যই হয়েছে। আমার জন্য হয়েছে মানে? আমি কি করেছি? আপনি যদি বিয়েটা করতেন তাহলে কি আর শিয়া আমাদের উপর রাগ দেখাতো? না তো। ফালতু কথা বলবে না সাইফ। তোমার মতো একজন সুপ্রতিষ্ঠিত সেনা কর্মকর্তা এসব ছেলে মানুষের কথা কিভাবে বলতে পারে? ৭৫ বছরে এসে আমি বিয়ে করব? কথা বলার সময় বিবেক বুদ্ধি খাটিয়ে কথা বলো। তো সরাসরি বললেই পারেন আপনার মধ্যে এমন একটা বউ পালার শক্তি নেই। আপনার মতো রসিকহীন ব্যক্তি যে আমার বউকে আর শালাকে দুনিয়াতে আনতে পেরেছে, এটাই তো ঢের। কিন্তু আমার তো অনেক শক্তি রয়েছে এখনো। আমাকেও তো বিয়ে করতে দিচ্ছেন না। আমি তো আর আপনার মতো দুর্বল নই যে বউ পালতে পারবো না। কি বললে তুমি? তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে ধোকা দেওয়ার? তুমি এই জীবনে আমার মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালেও আমি তোমার নামে মামলা করব সাইফ। ওটা মেয়ে হবে না আপু, মহিলা হবে। আশফাক আহমেদের কথার মাঝে আশরাফ ব্যগ্র কণ্ঠে বলে উঠল। আশফাক চোখ রাঙিয়ে তাকালো আশরাফের দিকে, হুঙ্কার ছেড়ে বলল, তুই চুপ কর নিমো খারাপ। আমার মেয়েকে তুই পালাতে সাহায্য করেছিলি, তোকে যে এখন আমি জীবিত রেখেছি তোর ভাগ্য ভালো। সহসা আশরাফ চুপ করে গেল। তার বাপটা এত খিটখিটে কেন? আমি প্রথমেই তোমায় চিনে ফেলেছিলাম একটা চরিত্রহীন লম্পট ছেঁচড়া ছেলে, কিন্তু আশা তো চোখে পট্টি বেঁধেছিল ভালোবাসার, যার জন্য তোমার এই রূপটা চিনতে পারো না। কতবার বললাম এই ছেলেকে বিয়ে করো না, তাও শুনো না আমার কথা। আশফাক আহমেদ আবারও রাগী কণ্ঠে বলতে লাগলো। শ্বশুরের কথাই সাইফ বুড় উঁচিয়ে মেয়ের ঘরের দিকে হাঁটা ধরল। কয়েকবার করাঘাত করেই বলল, শিয়া বাচ্চা, আজকের দিন অন্তত এমনটা করো না। এত রাগ দেখাতে নেই জন্মদিনের দিন। আজকে তো আনন্দের দিন, সকলে একসাথে কেক কাটবো, মজা করব, বাইরে খেলতে যাব, শপিং করব, কত আনন্দ হবে বেরিয়ে এসে। রাতে মৃন্ময়ের বিয়েতেও তো যেতে হবে। শেষের কথাটা শুনতেই সিয়াসা খেপে গেল। দরজার ওপাশ থেকে গলা উঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অন্যের বিয়েতে যাবে নাচতে নাচতে, নিজের তো একটা বিয়ে করার মুরদ নেই। আমি বের হব না আজ ঘর থেকে। তোমাদের সাথে আমার কোনো কথা নেই। যতক্ষণ না তিনজনের কেউ একজন বিয়ে করছো, আমি বের হব না। আচ্ছা ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছা তেমনই হবে। আমরা কালকেই আশরাফের জন্য মেয়ে দেখতে যাব। খুশি তো? এখন বের হও। দুলাভাইয়ের কথাই আশরাফের চোখ বিহতাকার ধারণ করলো। কিভাবে তাকে ফাঁসিয়ে দিল? এই বিয়ে নামক ঝামেলা তার কাছে ভালো লাগে না। সাইফ তাকে চোখে আশ্বস্ত করলো শান্ত থাকার জন্য, কিন্তু সিয়া তাতেও অনড়।
ঠোঁটে হালকা লিপস্টিক দিতে দিতে সে জেদি গলায় বলল, না, তোমাদেরকেও বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা হয় করবে, এখন বেরিয়ে এসো। কথাটা বলতে দেরি আছে, সিয়াসার হুড় করে বের হতে দেরি নেই। সাইফ অবাক হয়ে গেল। মেয়ে তার পরীর মতো সেজে আছে, হাঁটু পর্যন্ত গোল চেরি ব্লুমস প্রিন্টের ফ্রক, সাথে সুন্দর করে সেজে গুজে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আশরাফ ডানে বামে মাথা নাড়ল। কত ঢুঙ্গি মেয়ে, ভেতরে বসে সাজগোজ করেছে সে। আর এদিকে তারা ভাবছিল মেয়েটা রাগ করে বসে আছে। সাইফ চমৎকার হাসি নিয়ে মেয়ের হাত মুঠোয় পুড়ে নিল, মাথায় স্নেহের পরশ দিয়ে বলল, আমার শিয়া কত বড় হয়ে গিয়েছে, আর কিছুদিন পরে যে শ্বশুর বাড়ি পাঠাতে হবে। না, তোমাদের একটা গতি না করে আমি কখনোই শ্বশুর বাড়িতে যাব না। হয়েছে, আজকের জন্য হয়েছে, অনেক শাসন হয়েছে, এখন দয়া করে কেকটা কাটো। হ্যাঁ, কাটছি, দাও। অতঃপর সকলে মিলে হইচই করে কেক কাটলো। পুরোটা দিন সকলে ব্যস্ত কাটালো। আজ আশ্রমেও সকলের সাথে কেক কেটেছে, খাওয়া দাওয়া করেছে আশ্রমে বাচ্চাদের সাথে। রাতে আবার মিনময়ীর বিয়েতে যেতে হবে। এ কি মুজিবুর সাহেব, এখানে তো শুধু নগদ রয়েছে, বরের বাইক কোথায়? পাত্রপক্ষের মধ্যে একজন উদ্বিগ্ন হয়ে বলল। মিনময়ীর বাবা মুজিবুর রহমান মাথা নিচু করে ফেলল, হাতের মিষ্টির পাত্রটা একজনের কাছে দিয়ে সকলের সামনে এসে নত মস্তকে দাঁড়ালো। লজ্জিত সাইফের কণ্ঠে বরের বাবার সামনে হাত জোর করে বলল, বিআই সাহেব ক্ষমা করবেন, 5 লক্ষ টাকা জোগাড় করতেই অনেক কসরত করতে হয়েছে। এর মধ্যে বাইকের ব্যবস্থা করা আর সম্ভব হয়নি। তবে আপনি চিন্তা করবেন না, আমি বিয়ের কিছুদিন পরেই বাইক দিয়ে দিব। আর বলতে পারল না, পাত্রের বাবার হুঙ্কার ছেড়ে উঠলেন। এ কি মশকরা হচ্ছে আমাদের সাথে মুজিবুর সাহেব? 8 লক্ষ টাকা দাবি ছিল, সেখানে আপনি 5 লক্ষ দিচ্ছেন, এখন আবার বলছেন বাইক বকেয়া রাখবেন। এ তো আমাদের ঠকানো হচ্ছে। কি বলেন আপনারা সবাই? উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলল পাত্রের বাবা। চারিপাশে টঙ্গের উপর কাঠের তৈরি বাড়ি, মাঝে বিশালাকার মাঠে বিবাহের আয়োজন করা হয়েছে। এটা চাকমা পাড়া, এখানে সকলের বাড়ি টঙ্গের উপর, মিনময়ীদেরও। পাত্রের বাবার এমন হুঙ্কারে কোনো পক্ষের সকলে স্তব্ধ হয়ে গেল, পাত্রপক্ষের সকলে হৈ হৈ করে উঠল। মুজিবুর সাহেবের মুখ শরীর ঘামতে লাগ। কোনো বিপদ না হয় এই ভরা আসরে। সে হাত জোর করে মিনতির সুরে বলল, বিআই সাহেব আপনি উত্তেজিত হবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কিছুদিনের মধ্যেই বাইকের ব্যবস্থা করে ফেলব। আপাতত বিয়েটা ঠিক মতো হয়ে যাক। না, কখনোই না। এ তো কথার খেলাপ করা হচ্ছে আমাদের সাথে। আগে এক কথা বলে বিয়েতে রাজি করানো হয়েছে, এখন বিয়ের আসরে এসে আপনারা মত পাল্টে নিচ্ছেন। এমনটা হলে এই বিয়ে বন্ধ হয়ে যাবে। নেব না এমন কথার খেলাপকারীর মেয়েকে। এমনিতেই আমরা অনেক দয়া দেখিয়েছি আপনার মেয়েকে ঘরের বউ করার সিদ্ধান্ত নিয়ে। যেই মেয়ে বাবা মা সারাদিন দোকানে চালায়, সেই মেয়ে আর কত ভালো হবে তা আমাদের জানা আছে। ঘরের বউকে যখন সর্বমুখে তুলতে পারে আয় করার জন্য, সে কি মেয়েদের বসিয়ে খাওয়ায়? এ আমাদের ভালো করেই জানা আছে। মেয়েদের দিয়েও ঘরের ব্যবসা করানো হয়। কণ্ঠে বলল। মুজিবুর সাহেব বাখারা হয়ে গেলেন। নিজের সন্তানদের ভালো সম্মানীয় জীবনযাপন দান করতে তারা দুজন সারাদিন প্রাণপণে কাজ করে যায়, যেন তাদের কখনো মানুষের কাছে হাত পাততে না হয়, মাথা উঁচু করে বাঁচতে পারে। সেজন্যই আজ তাদের কাজের জন্যই তার মেয়েকে এমন জঘন্য কথা শুনতে হচ্ছে। সে ব্যথিত কণ্ঠে বলল, দয়া করে এমন কথা বলবেন না বিআই সাহেব, আপনাদের যা বলার আমাকে নিয়ে বলুন। আমার ব্যর্থতা, আমি আপনাদের দাবি পূরণ করতে পারিনি, কিন্তু আমার মেয়ের এতে কোনো দোষ নাই। তাকে এভাবে লাঞ্ছিত করবেন না। আপনার এই ভালো মানুষই ভাষণ আপনার কাছে রাখুন। আমাদের দাবি যথাযথ পূরণ করতে পারলেই এই বিয়ে হবে, নতুবা এই বিয়ে এখানেই বন্ধ হয়ে যাবে। মুজিবুর সাহেব আর্তনাদ করে উঠল, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। হাত জোর করে পাত্রের বাবার পায়ের নিকটস্থ হতে কেউ তাকে আগলে নিল, মাথা ঝুঁকতে দিল না। কোণে সাজে অপরূপা সুন্দরী নিজের মেয়ে মিনময়ীকে দেখে মুজিবুর সাহেব হড়বড়িয়ে উঠল, ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, মারে তুই এখানে আসলি কেন? বাবা যতক্ষণ আসি ততক্ষণ কোনো চিন্তা নেই, আমি কখনো তোর মাথা নত হতে দিব না। আমি বাইকের ব্যবস্থা করছি এখনই। আমাদের তো 2টো দোকান, একটা বিক্রি করে দেব। তুই থাকবি না, লোক সংখ্যা কমে যাবে, আমরা তাতেই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। তুই চিন্তা করিস না, যা ভেতরে যা।
তুমি বাবা হয়ে আমার মাথা যেমন নত করে দিতে পারো না, আমিও মেয়ে হয়ে তোমার মাথা নত করে দিতে পারি না। ক্ষমা করবেন সকলে। আমার বাবার এত সামর্থ্য নেই যে আমাকে এতগুলো যৌতুক দিয়ে বিবাহ দিতে পারবে, তাই আপনাদের দাবি পূরণ করতে আমরা ব্যর্থ। এই বিয়ে এখানেই বন্ধ ঘোষণা করা হলো। আপনার ছেলের যোগ্য আমি নই, আর না আপনার ছেলে আমার যোগ্য। মৃন্ময়ী থাম। দেখেছো মেয়ের কি কথার তেজ? ভালো ঘরের মেয়েদের কি এমন কথার তেজ থাকে? তারা তো হয় নম্র ভদ্র, আর এই মেয়ে তো নষ্টা। ব্যবসা করে খদ্দেরদের সাথে বনিবনা করতে হয়, তাই তো এত চপলতা। উচিত কথা বললে নষ্টামি হয়ে যায়, তাই না বিয়ে মশাই? ফের কারোর ব্যগ্র কণ্ঠে সকলে উৎসের দিকে তাকালো। পুলিশ পুরো চাকমাপাড়া ঘিরে নিয়েছে। পাত্রপক্ষের সকলের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই 2 টাকার মন্দি দোকানদারের এত দূর পর্যন্ত ক্ষমতা আছে যে সে পুলিশ ডাকবে? মুজিবুর সাহেব হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে পুলিশদের দেখছে। সকলে নলাকার লম্বাটে অস্ত্রখানা তাক করে রেখেছে এইদিকে। এরা কোত্থেকে আসলো? বিঠেলে সাইফ আশফাক এগিয়ে আসলো। পুলিশ কর্মকর্তাদের মাঝে একজনের সাথে হ্যান্ডশেক করে ধন্যবাদ জানালো। সাইফ কণ্ঠে বিতৃষ্ণা এনে বলল, আর একটু তাড়াতাড়ি আসলে অমন মিষ্টি মেয়েটাকে এমন বাজে কথাটা শুনতে হতো না। দুঃখিত মিস্টার সাইফ, আপনার ফোন পাওয়ার সাথে সাথেই বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তার জ্যামে পড়েছিলাম। সমস্যা নেই এখন আর। এবার তাদের একটু প্রাপ্য সম্মান দিন, তারা প্রচুর দয়া দেখিয়েছে মেয়েটির উপর। সাইফ হাই তুলে বলল। আশফাক বিরক্ত হয়ে গেল সাইফের ঘুরিয়ে পেঁচিয়ে কথায়। একজন সেনা কর্মকর্তা কথা বলবে স্টেট কার্ড, তা না। পুলিশ কর্মকর্তা মাথা নেড়ে এগিয়ে গেল। পাত্রপক্ষের লোকেরা এমন অবস্থায় চেঁচিয়ে উঠল সমস্বরে, এসব কি মুজিবুর সাহেব? মেয়ে কি বিয়ে দেওয়ার ইচ্ছা নেই নাকি? এসব কি শুরু করেছেন? মনে রাখবেন, একবার মেয়ের বদনাম বের হলে সারা জীবন সেই মেয়ের ঘরে বসে পচে মরতে হবে। আমি কিছু করিনি, বিশ্বাস করুন বিআই সাহেব। এসব কি হচ্ছে মৃন্ময়ী? যা হচ্ছে ঠিক হচ্ছে বাবা। এই একবিংশ শতাব্দীতে এসে যারা যৌতুক দাবি করছে তারা কত নিচু মস্তিষ্কের মানুষ। তাদের যত প্রশ্রয় দেওয়া হবে তারা তত মাথা চড়া দিয়ে উঠবে, ঠিক আপার মতো। আজ বাইক কাল ব্যবসার জন্য টাকা, তো পরশু বাড়ি চাইবে, না দিলে মারধর করবে, অপমান করবে। তুমি কি এটাই চাও আমার সাথেও এমনটা হোক? আপা নয় বেঁচে ফিরতে পেরেছে, আমি যে মৃত ফিরবো না এর গ্যারেন্টি কি? ফ্যাকাশে নির্জীব প্রত্যাশাহীন দৃষ্টিতে তাকিয়ে থাকা মিনময়ী বলল। মুজিবুর সাহেব চুপ করে গেলেন, আর কিছু বললেন না। থমথমে মুখে বিজেপি লোকেদের যাওয়ার পথ করে দিলেন। পাত্রপক্ষের লোকেরা বিস্ফোরিত চোখে তাকালেন তার দিকে। এইখানে পুলিশের লোকেরা কি করছে? আমাদের কিন্তু কম দূর পর্যন্ত হাত নাই। বড় বড় নেতাদের সাথে চলাফেরা আমাদের, কেউ চুলটাও বাঁকা করতে পারবে না। আর মুজিবুর সাহেব, এই মাইয়া আপনি কিভাবে বিয়ে দেন আমরাও দেইখা নিব। পাত্রের বাবার কণ্ঠে সিয়াসার ভেতরকার চপলতা উপচে বেরিয়ে এলো। এতক্ষণ দাঁত খিচে চুপ করে বসেছিল, কিন্তু এখন আর পারছে না। সে উৎফুল্লিত কণ্ঠে বলল, হ্যাঁ আঙ্কেল, দেখেই নেবেন। আপনারা দেখবেন না তো আর কারা দেখবে? তবে সেই দেখা বেশি দূর নয়, আজকেই দেখে যেতে পারবেন মৃন্ময়ীর বিবাহ। আপনারা মৃন্ময়ীর বিবাহের উৎকৃষ্ট সাক্ষী থাকবেন, চিরকাল মনে থাকবে এই বিয়ের কথা। এই নির্বোধ বালিকা আবার কোত্থেকে এসে কি বলছে? এই আমার ভাগ্নিকে নির্বোধ বলার সাহস কি করে হয় ভেতর? তোকে এখানেই পুঁতে রাখবো আমি। গাছাড়া ভাবে আড়ম্বরহীন বসে থাকা আশরাফ তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠে তেড়ে গিয়ে লোকটির কলার চেপে ধরল। কত বড় সাহস তার ছিয়াশাকে নির্বোধ বলে! এতক্ষণ সে চুপচাপ বসেছিল, ওই ইঁদুরছানা বিয়ে ভাঙছে, তাতে তার কি? কিন্তু তার ভাগ্নিকে নিয়ে যখনই কিছু বলল সে তেতে উঠল। সিয়াশা তৎক্ষণাৎ মামাকে টেনে নিয়ে আসলো, চাপা কণ্ঠে শাসিয়ে বলল, এই চুপ করো, আজ বুড়ো। পাত্রের এভাবে কথা বলতে নেই। পাত্ররা মুখের রুমাল গুজে চুপ করে বসে। নাও এই রুমালটা মুখে গুজে চুপচাপ বসো। এবার যদি কোনো গরমিল করলে তোমাদের আমি দেখে নিব। আশা ভুরকুটি এক করে রুমাল আর ভাগ্নির দিকে তাকিয়ে রইল। ভিড়ের মাঝে সিয়াশা মুচকি মুচকি হাসছে, তার মামার দিকে তাকাচ্ছে। আশরাফ কথার তালগোল পাকিয়ে ফেলেছে, কিছু না বুঝে পেরে দিল এক কাটা সিয়াশার মাথায়। এসব টিপিক্যাল গেও মানুষের মাঝে এসে কি তোর মাথাটা খারাপ হয়ে গেছে? নো মামু, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আজ বলির পাঠা তুমি হবে। তন্মধ্যেই পাত্রপক্ষে চিৎকার চেঁচামেচিতে ভরে গেল বিবাহের আসরটি। পুলিশ সকলকে নিজেদের জিম্মায় নিয়ে নিয়েছে।
তেরসা কণ্ঠে এক পুলিশ কর্মকর্তা বলল, বেইমশাই, এবার 14 শিখের ভিতরে গিয়ে ছেলের বিয়ে দিবেন আর মোটা অঙ্কের যৌতুক নেবেন। আর বাইকে বসার জন্য আপনার পশ্চাৎ দেশের ঘষা মাজা করার দায়িত্ব আমাদের। একদম চকচকে বানিয়ে দেব, কোনো চিন্তা নেই। আমরা কিন্তু কোনো কিছু বকেয়া রাখি না, খুবই কর্মপরায়ণ আমরা। সিয়াশা হেসে কুটি কুটি। এই মুহূর্তে দর্পণকে ঘটনাটা খুলে বলতে পারলে আরও শান্তি লাগতো। ফোনের লক স্ক্রিন অন করে দর্পণের চ্যাট লিস্টে ঢুকলো। আছে সালোয়ার কামিজ পরেছে, বছরে একবার পরা এই ঝামেলা ড্রেস, সাজুগুজু করে ছবি পাঠিয়েছে। লোকটা দেখনি এখনো, ব্যস্ত হয়তো। পুরো বিয়েবাড়ি শুনছান নীরবতায় আচ্ছন্ন। যতই সাহসিকতার পরিচয় দিক না কেন, পাত্রপক্ষকে উচিত শিক্ষা দিতে পেরে তবুও মনে কোণে একটা প্রশ্ন থেকে যায়, এরপর মেয়েটার কি হবে? একবার বিয়ে ভেঙেছে, এই বদনাম যদি সারা জীবন বয়ে চলতে হয় মিনময়ী, তখন তাদের সকলের কল্পনা জল্পনার অবসান ঘটি। সাইফ আন্তরিক কণ্ঠে মিনময়ীর বাবার উদ্দেশ্যে বলে, মজিবর সাহেব, আপনি অনুমতি দিলে আমি একটা প্রস্তাব রাখতাম। মুজিবুর সাহেব অপ্রস্তুত বোধ করল সাইফের মিনতির কণ্ঠে। সে তড়িঘড়ি করে সাইফকে বলল, এ কি করছেন চৌধুরী সাহেব? আপনার যে প্রস্তাব রাখার আপনি নির্দ্বিধায় রাখেন। আমার থেকে অনুমতি নিয়ে আমায় লজ্জিত করবেন না। ও আশরাফ আমার শ্যালক, আমাদের কোম্পানির আরেকজন মালিক, খুবই ভালো ছেলে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি ওকে আপনার মৃন্ময়ের যোগ্য মনে করেন, তবে আমরাও মৃন্ময়কে আমাদের বাড়ি বউ করে নিতে চাই। উপস্থিত সকলে একে অপরের মুখ চাউচাই করলো। আশা বিস্ফোরিত নয়নে একবার নিজের ভাগ্নি, আরেকবার দোলাভাইকে দেখছে। সকলে মিলে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর তাকে একবার জানালো না? কি পেয়েছে কি সকলে? তাকে নিয়ে কি চ্যারিটি ফাউন্ডেশন খুলতে বসেছে, যে কারোর বিয়ে ভাঙবে আর তার ঘাড়ে ঝুলিয়ে দেবে? সে আর্তনাদ করে উঠল। সাইফ চোখ রাঙ্গালো আশরাফের দিকে তাকিয়ে। সে চাই মেয়েটির একটা ভালো ভবিষ্যৎ হোক। এই সুযোগে তারাও মুজিবুর সাহেবের কিছু সাহায্যে আসতে পারবে। লোকটা খুব সৎ এবং অমায়িক, কাজ করে খেটে খাবি, তবুও কারোর কাছে হাত পাতবে না। সিয়াশা শক্ত করে আশরাফের হাত চেপে ধরল, আজ তার মন কামনা পূর্ণ করেই ছাড়বে। মুজিবুর সাহেব ইতস্তত বোধ করল। উপস্থিত সকলে বেশ অবাক হলো, কেননা সাইফ চৌধুরী বান্দরবনের এক স্বনামধন্য ধনী ব্যক্তি। তাকে সকলে চেনে। তার কাছ থেকে এমন প্রস্তাব রীতিমতো বিস্মিত করে তুলেছে সকলকে। মুজিবুর সাহেব ইতস্তত কণ্ঠে বলল, এটা কি করে হয় চৌধুরী সাহেব? কোথায় আপনি আর কোথায় আমরা? সাইফ প্রসন্ন হলো, তাহলে তাদের অমত নেই। সাইফকে কিছু বলতে না দিয়ে আশফাক আহমেদ এগিয়ে আসলো। মিনময়ীর বাবার কাঁধে হাত রেখে বলল, অবস্থানের কথা চিন্তা করো না মুজিবুর, আমরা সবাই মানুষ, এটাই আমাদের একমাত্র পরিচয়। তুমি বলো, আমার ছেলেকে তোমার মেয়ের উপযুক্ত মনে হয় কিনা? এর থেকে উপযুক্ত হয়তো আমি আর পাবো না সাহেব। কথাটা শুনতেই সিয়াশা লাফিয়ে আলহামদুলিল্লাহ বলে উঠল। আশরাফ চুপচাপ সকলকে দেখে চলেছে। মেনবলির পাটা সে, অথচ তাকে বাদে সবে আলোচনায় ব্যস্ত। তার তো কোনো মূল্যই রইল না। অন্ধকার বদ্ধ ঘরটির মাঝ বরাবর একটি টেবিল, তার সামনে একটি বোর্ডে 4 জনের ছবি টাঙ্গানো। দরজা ঠেলে দর্পণ ব্যস্ত গতিতে ঘরটির ভেতর ঢুকলো। ঘরটির ভেতরে সুবিধার দিলজার অর্দিতা সহ আরও অনেক কর্মকর্তা রয়েছে। ঢুকতে দর্পণের চোখ যায় বোর্ডে টাঙ্গানো একটি ছবির দিকে। কপালে আলপিন ঢুকে বোর্ডের সাথে টাঙ্গানো হাস্যোজ্জ্বল মুখ। ইদানিং যেই মুখটি দেখার জন্য সে তৃষ্ণাত্ম পীড়িত ছটফট করে, কাজে ফাঁকি দেয়। অযথায় চোখ দুটো এদিক সেদিক ঘুরতে থাকে, যদি মেয়েটির দেখা পেয়ে যায়। হাজারো কর্মব্যস্ততার মাঝেও মনোস্পটে এই মুখটি অঙ্কিত হতে থাকে তার অনুমতি ব্যতীত। তার পুরোটা দুনিয়া জুড়ে এখন এই মুখের অধিকারিণী বসবাস। অনাকাঙ্ক্ষিতভাবে এই মুখটিকে এভাবে এখানে টাঙ্গানো সে দেখতে পারছে না। ব্যস্ত গতিতে আলপিনটি ছাড়িয়ে ছবিটি নিজের মুঠোয় নিয়ে নিল। গম্ভীর গলায় বলল, তার এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। এই ছবি এখানে কে টাঙিয়েছে? সুবিধার এতক্ষণ খেয়ে ফেলা দৃষ্টিতে দেখছিল ছবির মালিককে। হাতের কাছে পেলে দু একটা ঘা বসিয়ে দিতেও ইচ্ছে করত, তবে এই ইচ্ছা পূরণ হবার নয় যখন জানতে পেরেছে মেয়েটি সাইফ চৌধুরী মেয়ে। দর্পণের দৃষ্টি আকর্ষণ করে অর্দিতা কাটকাট কণ্ঠে বলল, যেহেতু সাইফ চৌধুরী আমাদের প্রধান হাতিয়ার, তার মেয়েকেও আমাদের উচিত সাসপেক্ট হিসেবে রাখা। নো, সে পুরোটাই অন্য দুনিয়ার মানুষ, এর সাথে সে কোনোভাবে জড়িত নেই।
বলতে বলতে দেখলো টেবিলের উপর আরও দুটো পাসপোর্ট সাইজের ছবি সিয়াসার। সাথে সাথেই সেই ছবি দুটো তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে রাখলো। আদেশের কণ্ঠে বলল, উই আর গেটিং লেট, আপনারা শুরু করুন। অর্দিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে দর্পণের পকেটে ঢুকিয়ে রাখা হাতটির দিকে। সুন্দর করে কথা বলবে, রাগ দেখাবে না। ও কিন্তু খুব ভীষণ নরম ভীতু একটা মেয়ে। আর এই উপহারটা আপাতত দেবে, কাল সকালে ওর প্রয়োজনীয় সবকিছু আমি জোগাড় করে রাখবো। মুরব্বীদের মতো উপদেশ দিতে দিতে সিয়াসা গহনার বাক্সটা আশরাফের হাতে তুলে দিল। আশরাফ নাকের পাটা ফুলে আর চোখে তাকিয়ে উপহারটা নিল। সকলে মিলে আজ থেকে জব্দ করেছে ইঁদুর ছানাকে গলায় ঝুলিয়ে দিয়ে। ভাগ্নির কথা এক কথা, তার উপরে সে কোনোদিন কিছু বলতে পারবে না, এমনকি বলবেও না। বনে রেখে যাওয়া আমানত সে যত্ন করে রাখে সব সময়, তাই চুপচাপ রাগ গিলে নিচ্ছে। সিয়াসা সেদিকে পাত্তা দিল না। সে ঠেলে আশরাফকে তার রুমে পাঠিয়ে দিল। যাও যাও, রাত 12টা বাজে, নতুন বউকে একা বসিয়ে রাখতে নেই। আশরাফ আর মিনময়ীর বিবাহ সম্পূর্ণ করে বাসায় ফিরতে ফিরতে তাদের রাত 10টা বেজে গিয়েছে। হাতে থাকা অল্প সময়ের মধ্যে সিয়াসা ড্রাইভারের হাতে ফুল আনিয়ে কোনো রকমে সে আর মিনি বাসরঘর সাজিয়েছে। আশরাফ ক্ষিপ্ত গতিতে নিজের ঘরে ঢুকতে যায়, তখনই মিনি চমৎকার হেসে তার পথ আটকে দাঁড়ায়। হাতটি বাড়িয়ে দিয়ে বলে, মামা টাকা দেন, বউ নেন। তোদের বউ তোরা রাখ, আমার চাই না। ছি ছি, আমরা কি করবো আপনার বউ দিয়া? আমাগো লেনা দেনা টাকার সাথে, টাকা দেন নয়তো ঘরে ঢুকতে পারবেন না। মিনির বাচ্চা, তোকে যদি আর 1 সেকেন্ড আমার সামনে দেখেছি, তুই আজ মায়ের খেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি যাবি। পথ ছাড়, আমার গরম লাগছে, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কইলেন তো ওই দেবেন না টাকা, কিপটা দমকা দমকি করেন কেন? মিনি, তুই যাবি? যাইতেছি, উদয় রাগ দেখায়, আফারে কইতে হইব। সিয়াসা এখনো পর্যন্ত সাজ মোছেনি, সেভাবে রয়েছে। ফোন বিপ বিপ করতে দেখে সে সাথে সাথে কানে তুলল দর্পণের ফোন। তুলেই উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, মেজর, মামুর বিয়ে দিয়ে একটা ফুটফুটে বউ এনেছি ঘরে। অপর প্রান্তের সাথে সাথে শীতল কণ্ঠ ভেসে আসলো, আমার ঘরের ফুটফুটে বউটা কবে আসবে? মেয়েটির গাল দুটো লাল হয়ে উঠল, ঠোঁট কামড়ে এলোমেলো দৃষ্টি ফেলে বলল, জলদি আসবে। সময়টা তাড়াতাড়ি আসুক, কেউ অপেক্ষায় রয়েছে, বারান্দায় এসো। সিয়াসা চমকে ঘড়ির দিকে তাকালো। বাজে রাত 12:30। দর্পণ এখনো রাস্তায়। প্রতিদিন 11টার সময় দর্পণ কোয়ার্টারে ফেরার পথে বারান্দায় তার সাথে দেখা করে, তবে আজ এই নিয়মে খানিক বিঘ্ন ঘটে। সে ভেবেছিল আজ আর দেখা হবে না। সে ফোন হাতে দৌড়ে বারান্দায় গেল। ল্যাম্পপোস্টের মৃদু আলোয় লম্বাটে সুঠাম দেহটি দেখা যাচ্ছে, ফোন কানে পায়চারি করছে অলস ভঙ্গিতে। সিয়াসার অবচায়ে দর্পণ সেদিকে নিগুড় দৃষ্টিতে তাকালো। আপনি এখানে কেন? কোয়ার্টারে যাননি? 4 পা বামে 1 পা পূর্ব দিকে এসো। সিয়াসা বিভ্রান্তিত চিত্রে দর্পণের কমান্ডো ফলো করলো। সাথে সাথে ঘর থেকে ঠিকরে পড়া আলোয় সিয়ার পুরো দেহ দৃশ্যমান হলো। দর্পণ থামি ছবিতে শুধু মুখটা দেখতে পেয়েছিল, পুরোটা দেখার লোভ সামলাতে পারেনি। তাই তো ঘুম ছেড়ে এখানে দাঁড়িয়ে আছে। সে মুগ্ধ হয়ে সদা টি শার্ট ট্রাউজারে দেখা মেয়েটিকে মেয়েলি পোশাকে দেখে। আরং কটনের সালোয়ার কামিজ, ওড়না বা কাঁধে ভাঁজ করে ফেলে রাখা, বিমোহিত কণ্ঠে শুধালো, অনন্য। কি? তোমায় সুন্দর লাগছে। সেটা আপনি এখন দেখছেন? আপনাকে ছবি পাঠিয়েছিলাম। সেখানে অল্প একটু দেখে কমপ্লিমেন্ট আসছিল না, বরং পুরোটা দেখার ইচ্ছারা জেগে বসেছিল। আপনি এখানে কেন? কোয়ার্টারে যাননি? গিয়েছিলাম, গোসল করে রেস্টুরেন্ট থেকে খেয়ে মাত্র আসলাম। অনেক কষ্ট হয়ে গিয়েছে তাই না? সিয়াসা মলিন মুখে জিজ্ঞাসা করলো। দর্পণে গতিরোধ হলো। 15-এর শুরু মাত্র কয়েক ঘন্টা, তন্মধ্যে মেয়েটির এমন উদ্বিগ্নতা প্রকাশ পাবে সে আশা করেনি। প্রথমবার কেউ কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞেস করেই বাক্যহীন হয়ে বলল, কি জবাব দিবে? এমন প্রশ্ন না আজ পর্যন্ত কেউ করেছে, আর না সে জবাব দিয়েছে। আতিপাতি করে মৃদু কণ্ঠে জবাব দিল, জানি না, অভ্যাস হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি আপনার কাছে চলে আসব, আর কষ্ট করে বাইরে খেতে যেতে হবে না। শুধু আবার কষ্ট কমাতে আসবে নাকি ভালোবেসে আসবে? ল্যাম্পপোস্টের আলতো হেলান দিয়ে ডান হাত পকেটে গুজে
এলবো করে দাঁড়িয়ে আছে দর্পণ। সিয়াসা মুচকি হাসলো। এই উটকো মেজরকে দেখলে ইদানিং তার চোখ জুড়ায়, বুকের ভেতর ধরফর করে একটু সান্নিধ্য পাওয়ার জন্য। তবে লোকটা এত দূরে কেন? বললে না যে কোন উত্তর দিলে আপনি বেশি খুশি হবেন? আমার কাছে কষ্ট কোনো ম্যাটার করে না সিয়া। কষ্ট তো অনেকভাবে দূর করা যায়, তবে আমি চাই কেউ ভালোবেসে আমার কষ্ট দূর করুক, কোনো দায়বদ্ধতা ছাড়া। মিসেস দর্পণ এহসান হয়ে শাড়ি পরে কোমরে আঁচল গুজে রান্না করা, শিয়ারপন ঘরটাকে নিজের মতো সাজিয়ে নেয়া, তার ঘরে ফেরার আগে পরিপাটি হয়ে তার জন্য অপেক্ষা করা। ঘুমার্ত বদনে মেজর দর্পণ এহসান বাড়ি ফিরলে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বিশ্রী রকমের সুন্দর সেই পুরুষালী গন্ধ নাসারন্ধে টেনে নেয়ার স্বপ্ন ইতিমধ্যেই মস্তিষ্কে এঁটে গিয়েছে। এতটুকু ভালোবাসায় কি চলবে? না চাইতো একে অপরের সাথে আটকে থাকা জলদই খুলে গেল। অষ্টফুটে মৃদু হাসি ফুটে উঠল। বারান্দার দিকে আরেকবার দৃষ্টিপাত করে সেনানিবাসের দিকে পা বাড়ে। ডান হাত আধো ভেজা চুলে গলাতে গলাতে বলল, দৌড়াবে। আমরা যেসব কিছু থেকে সবসময় দূরে থাকতে চাই, সেসব কিছুই সাথে আমাদের বেশি কাছাকাছি থাকা হয়। কথাটি যেন মিনময়ীর জন্য একদম জুৎসই। সে ভেবেছিল ওই খ্যাসরা লোকের সাথে আর কখনোই তার দেখা হবে না, কিন্তু বিধি বাম, সে এখন ওই লোকটার স্ত্রী। তার উপর দুনিয়ার সবচেয়ে বেশি অধিকার রয়েছে আশরাফের। লাল বেনারসি ঘোমটার আড়লে ভীত সন্ত্রস্ত দেহটি লুকিয়ে আছে। বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে আছে মিনময়ী। মণি এখানে বসিয়ে দিয়ে গিয়েছে, সে থেকে একচুল পরিমাণও নড়েনি ভয়ে। অস্বস্তিতে বিকট আওয়াজ দরজা খুলতে সে আরো জড়সড় হয়ে বসল নিজের ঘরে। নিজের বিছানায় অন্য কোনো নারীর বাস, এটা ভাবলেই আশরাফের গা জ্বলে। সেখানে চোখের সামনে বসে আছে বধূ সাজে ওই নেংটি ইঁদুরছানা। আশ্চর্যজনকভাবে তার রাগ লাগছে না। অদ্ভুত অনুভূতি হচ্ছে মেয়েটি তার স্ত্রী, তার কেমন রিয়াক্ট করা উচিত। আর চোখে জুবুথুবু হয়ে বসে থাকা মেয়েটিকে দেখতে দেখতে সে কাবার থেকে ট্রাউজার টি শার্ট গলায় ঝুলিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। বের হলো 10 মিনিট বাদ। মেয়েটি তখনও একইভাবে বসা। সেই বের হতেই মিনময়ী কেমন কেঁপে উঠল, যেটা আশরাফের চোখে বাঁধে। সিয়াসাতেও উপহারটি নিয়ে মেয়েটির নিকট দাঁড়ায়। মেকির আগে ফেটে পড়ার মতো কণ্ঠে বলল, শোনো ইঁদুরছানা, তোমাকে দয়া দেখিয়ে বিয়ে করেছি, এর মানে এই না তুমি আমার ঘাড়ে চেড়ে ধেই ধেই করে নাচবে। এইটুকু মেয়ে আবার ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে গিয়েছে, সেই তো ঝুলে বসলো আমার ঘাড়ে। আর শোনো, আমার থেকে কোনো প্রকার আশা রাখবে না। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। এই কথা নড়চড় হলে দেব কানে নিচে দুটো। এই নাও, তোমার মনই দিয়েছে এগুলো। এসেই হাতানো শুরু করেছে আমার বোনের গহনা। উপহারের বাক্সটা মিনময়ীর হাতে ধরিয়ে দিয়ে বলল আশরাফ। সারাদিনের এত ধকল, বাবা মায়ের এত অসাধ্য অপমান সহ্য করা বিধ্বস্ত নিথর প্রায় মেয়েটি এখন পর্যন্ত নিজেকে শক্তভাবে সামলে রেখেছিল। প্রত্যাশা রেখেছিল বাকিটা যেন ভালোভাবে কাটে, কিন্তু হলো না। বিবাহের আসরে এতটা অপদস্থ হয়ে এখন আবার সদ্য বিবাহিত স্বামীর কাছ থেকে তিরস্কার পেয়ে সে নিজের ভাগ্য পড়ে ফেলল। বেঁচে যাওয়া প্রত্যাশাটুকু দূর দূর তাড়িয়ে দিয়ে নিজের বিধ্বস্ত দশা আর আটকে রাখল না। সহসা কেঁদে উঠল। ঘোমটা না সরিয়ে উঠে দাঁড়ালো। ঘোমটার আড়ালে থাকা কানারত মুখশ্রী নিয়ে শক্ত গলায় বলল, আপনার মতো বুড়ো খেচড়া লোকের সাথে সংসার করার কোনো ইচ্ছা আমারও নেই। পরিস্থিতি ভেদে আজ আমি এখানে, নয়তো আমার রুচিবোধ এত বিগড়ে যায়নি যে আমি আপনার থেকে কোনো আশা রাখবো। তাই নিজের ভাষণ নিজের কাছে রাখুন, আর এগুলোও আমার প্রয়োজন নেই। ধরুন আপনার উপহার। কারোর জিনিস হাতানোর মতো নিচু মন মানসিকতা আমার নেই। উপরের বাক্সটা আশরাফের হাতে ধরে দিয়ে বলল মিনময়ী। আশরাফের চোখ বড় বড় হয়ে গেল, মুখ তার হা হয়ে আছে। নিজের দিকে অবাক পানে একবার চোখ বুলল। 35 বছর বয়সী এক পরিপূর্ণ সুদর্শন পুরুষ, চুলে এখনো পাক ধরেনি, চামড়া কুচকায়নি। বিদেশি পরিবেশে থেকে নিজেকে যথাযথ মেনটেনে সে এখন চমৎকার একজন পুরুষ। আর তাছাড়া এই যুগে ক্যারিয়ার গড়তে, নিজেকে জানতে, প্রতিষ্ঠিত হতে হতেই 35 বছর লেগে যায়। এই বয়সে পুরুষের রূপে যৌবনে কোনো দিক দিয়ে কমতি দেখা যায় না, বরং আরও এক ধাপ এগিয়ে আকর্ষণীয় পরিপূর্ণতা লাভ করে। মোট কথা 35 বছরের এক পুরুষ বর্তমান যুগে ডাজেন্ট ম্যাটারের কাতারে পড়া
একটা এজ, সেখানে এই মেয়ে কিনা তাকে বুড়ো বলছে। বিস্ফোরিত কণ্ঠে বলল, কি বললে তুমি? আমি বুড়ো? যত বড় মুখ নয় তত বড় কথা। মিনময়ী এবার ভীত সন্ত্রস্ত হলো। রাগের মাথায় সে কি বলে ফেল। আঙ্গুল মুচড়াতে মুচড়াতে বিছানায় কোল ঘেঁষে দাঁড়ালো। আশা ক্রুদ্ধ চোখে আরো এক ধাপ এগিয়ে গেল। মিনময়ী ভয়ে সিটিয়ে গেল দেওয়ালের সাথে। আবার বলো, কি বলেছো? ঘোমটা ভেদ করে মিনময়ী নাকে মুখে বাড়ি খেল আশরাফের নিঃশ্বাস। এতটা কাছে দাঁড়িয়ে মিনময়ী চোখ মুখ কুচকে দাঁড়িয়ে রইল। বলছো না কেন? রাফি ধমকে উঠে জিজ্ঞাসা করলো আবার। মিনময়ী কেঁদে উঠল, কম্পিত স্বরে বলল, কিছু বলিনি। ইউ লায়ার ইঁদুরছে না, তোমায় আমি খেয়ে ফেলবো। আমাকে তো চেনোনি, কোন জাতের হুলো বিড়ালের পাল্লায় পড়েছো তুমি? মিনময়ীর মাথার পাশে দেওয়ালে সজোরে আঘাত করে বলল রাফি। কিছুক্ষণ অগ্নি দগ্ধ করলো মেয়েটিকে নিচের দৃষ্টি দিয়ে। সেভাবেই রেখে দপাদপায়ে বারান্দায় চলে গেল। আশরাফ যাওয়ার পরে মিনময়ী সেখানে হাঁটু জড়িয়ে বসে কেঁদে উঠল। সারাদিনের এত ধকল সামলে আর উঠতে পারছে না, দেহ ছেড়ে দিচ্ছে। কি করবে এ লোক, কেমন করছে তার সাথে। দেহ আর সায় না দিতেই চোখ পড়ল বিছানার পাশে মেঝেতে নরম পালঙ্কের মতো মোলায়েম গোল গালিচা বেছানো। দুর্বল হাসি ফুটে উঠল মুখে। একটু শান্তি চাই দেহ, সেখানে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আশরাফকেও বিরক্ত করা হলো না, তার ঘুমও হবে। ভারী নরম, তাদের বিছানার থেকেও এই সামান্য পাপস আরো বেশি নরম। আরামে ঘুম চলে আসলো অনতি বিলম্বে। তবে ঘরে একটা লোভনীয় ইঁদুরছানা থাকবে আর বিড়াল তাকে কোনো প্রকার বিরক্ত ভয় দেখাবে না, এ যেন হবার নয়। চোখ লেগে আসতেই কারো হুঙ্কার কানে আসলো। সে ধরফড়িয়ে উঠল। এই মেয়ে, এই ওঠো বলছি। ফের আশরাফের রাগী কণ্ঠে মিনময়ী জড়সড় হয়ে গেল। আশরাফ ভুরু কুচকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই ছোট্ট ইঁদুরছানা কিনা তাকে বুড়ো বলে অবজ্ঞা করছে। তার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না, এতই ঘৃণা করছে তাকে। ক্ষুব্ধ হয়ে উঠল। এটা কি নাটক সিনেমা পেয়েছে? মিনময়ী ভীত দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করলো, আবার কি করেছি আমি? কিছু করনি বলছো? আমি রীতিমতো অবাক, তোমার ওই ইঁদুরছানার কলিজায় কত সাহস। তুমি আমায় অপমান করে বলছো কিছু করনি। এভাবে নিচে ঘুমিয়ে তুমি কি বোঝাতে চাইছো? আমি বুড়ো? আমার সাথে ঘুমাতে তোমার রুচিতে বাধে? আমি কই বললাম, আপনি নিজেই তো বলছেন। মিনময়ী অবুঝ কণ্ঠে বলল। আশরাফ ঠোঁটে ঠোঁট চাপলো, রাগান্বিত চোখে তাকাতে তাকাতে বলল, 5 মিনিট সময়, এর মধ্যে এইসব হজবরল জঙ্গলি পোশাক দূর করবে আর বিছানায় ঘুমাবে। আমার বাড়িতে থেকে আমায় অপমান করো, এ আমি মোটেও বরদাস্ত করব না। আমার কথা না শুনলে এখনই বাড়ি থেকে বের হয়ে যাবে। আমার কাছে এগুলো ছাড়া কোনো পোশাক নেই, কি পরবো আমি? আমার মাথায় পড়বে। আশরাফ রেগে গিয়ে বলল, সে একটা পোশাক দিয়ে যাবে না এই আপদকে। বিরক্ত হয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ফিল একটা সাদা কুর্তি হাতে। সিয়ার এটা। মেয়েটার কাছে দু একটা মেয়েলি পোশাক থাকে, এছাড়া সব টি শার্ট আর প্যান্ট। এই এক যন্ত্রণা, মেয়েটা ওভার সাইজ টি শার্ট পরে সবসময়। সে একটু শান্তি মতো টি শার্টও কিনতে পারে না। মাঝে মধ্যে তো তার টি শার্টও খুঁজে পাওয়া যায় না। দেখা গেল নতুন কিনে নিয়ে রেখেছে। মেয়েটা নিজের পছন্দ মতো নিয়ে পরে হাঁটা দেয়। এজন্যই ইদানিং কলাসহ টি শার্ট কিনে, যেন মেয়েটা না নিতে পারে। থমথমে মুখে পোশাকটা ধরিয়ে দিল মিনময়ীর হাতে। নাও, এটা পরো। মিনময়ী কলের পুতুলের মতো কুর্তিটা পরে আসলো। আশরাফ ততক্ষণে শুয়ে পড়েছে। ডিম লাইটের স্তিমিত আলোয় মিনময়ী ধীরে ধীরে ইতস্তত পায়ে গিয়ে আশরাফের দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ল, একদম বিছানার পাশ ঘেঁষে। একটু হলেই পড়ে যাবে। 2 মিনিট বাদেই আশরাফ ঘাড় ঘুরিয়ে ফের কপাল কুঁচকে তীক্ষ্ণ নজর তাকলো ঢিলে ঢালা পোশাকে আবৃত হ্যাংলা পাতলা দেহটির দিকে। কত বড় সাহস, তার দিকে পিঠ দিয়ে শুয়ে থাকে, আবারও অপমান করছে। তেতে উঠে বলল, এই ইঁদুরছানা, ওদিকে মুখ করে ঘুমিয়েছে কেন? মিনময়ী হাত পা ছেড়ে কেঁদে ফেলার অবস্থা। আটকাতেও পারল না, ফুপিয়ে উঠে আশরাফের দিকে ফিরল। যেদি গলায় বলল, কি শুরু করছেন আপনি? আমাকে এতই বিরক্তি লাগলে বিয়ে করেছেন কেন? আর বিছানায় বা ঘুমাতে বলছেন কেন? মনির কাছে দিয়ে আসতেন। তুমি ওদিকে মুখ দিয়ে ঘুমিয়ে কি বোঝাতে চাইছো? আমি পচা নর্দমা? আমার সাথে ঘুমালে তোমার জাত যাবে। আর এত কিনারে ঘুমিয়েছো কেন? মিনময়ীর কান্নার বেগ বাড়ল। এত পায়ে পায়ে দোষ ধরে জিজ্ঞাসা করলো, আমার ভুল হয়েছে, এখন কি করতে হবে বলুন? আমার দিকে মুখ করে ঘুমাও।
মিনময়ী কাঁদতে কাঁদতে তাই করলো। আশরাফের দিকে মুখ করেই ঘুমালো। এদিকে এগিয়ে ঘুমাও। আশরাফের কথা অনুযায়ী মিনময়ী আরেকটু ঘেঁষে বিছানার মাঝামাঝি চলে গেল। কই বেশি করে আগাতে পারো না? একটু এগিয়েছ কেন? নাকি ঘৃণা হচ্ছে? আশরাফ খেকিয়ে উঠে বলল। মিনময়ী আরেকটু এগিয়ে গেল, জড়সড় হয়ে শুয়ে রইল, কেননা নাক থেকে যাচ্ছে লোকটির বুকে। এবার ঠিক আছে, কিন্তু এভাবে জড়সড় হয়ে শুয়ে আছো কেন? আবারও আমায় অপমান করছো তুমি ইঁদুরছানা। মিনময়ী ভরকে গিয়ে আশরাফের চোখের দিকে তাকায়। আশরাফও তাকিয়ে চোখ তার কুচকে আছে, মেয়েটি কানারত মুখ দেখছে। মিনময়ী অধৈর্য হয়ে জিজ্ঞাসা করল, আর কি করতে হবে? আপনার গায়ের উপর উঠে ঘুমাবো? কেন ঠেকা পড়েছে আমার? তোমার মতো ইঁদুরছানাকে আমি গায়ের উপর নিয়ে ঘুমাবো? এভাবে জড়সড় হয়ে ঘুমিয়ে তুমি কি বোঝাতে চাইছো? তোমার অস্বস্তি হচ্ছে আমার সাথে ঘুমাতে? এ তো আমাকে অপমান করা হচ্ছে। শরীর ছাড়ো আর জড়িয়ে ধরে ঘুমাবে আমায়, নয়তো একদম বের করে দেবো বাড়ি থেকে। হ্যাঁ, সেটাই বের করে দিন আমায়। আমিও থাকতে চাই না আপনার মতো লোকের সাথে। কি বললে তুমি? কানের নিচে দুটো খাবে? আশরাফ তেজ দেখিয়ে বলল। মিনময়ী আর কথা বলল না। তারা লোকটির সাথে দুহাতে আলতো করে আশরাফের পেট জড়িয়ে চোখ বুঝল। আশরাফ থমথমে মুখে নিজেও ছোট্ট দেহটি বুকের সাথে জড়িয়ে ধরল। অজানা শিহরণে তখন তিত্তির করে কাঁপছে মিনময়ীর দেহটি। শ্বাস আটকে চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে সে। জীবনে প্রথম কোনো পুরুষের ছোঁয়া এসে 5 মিনিটে বাদ আবারও আশরাফের কণ্ঠ ভেসে আসলো তিমিরে ডোবা রাত্রি নিস্তব্ধতা ভেদ করে। তবে কণ্ঠস্বর একদম মসৃণ নরম। শ্বাস করো নয়তো মরে যাবে। এই ইঁদুরছানাকে মারার দায়িত্ব অধিকার একমাত্র এই হুলু বিড়ালের আছে, আর কারো নেই। তাই এই ভুল করার চেষ্টাও করবে না, বলে দিলাম। মিনময়ী নড়েচড়ে উঠল, কোনো মতে নিজেকে ধাতস্থ করে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো পরিস্থিতির সাথে। এটা এখন তার জীবন, আর আশরাফ তার একনিষ্ঠ অধিকারভুক্ত স্বামী, যা একটি মেয়ের কাছে সকল কিছুর ঊর্ধ্বে। বেঘরে ঘুমিয়ে থাকা নিশ্চল মস্তিষ্ক হঠাৎ করে কারোর পিষ্টনে সচকিত হলো। ঘাড়ে কারোর ছোট্ট মাথা আটসাট হয়ে গুজে আছে, দুহাতে শক্ত করে জড়িয়ে বুক জুড়ে ভেতরে ঢুকে যেতে চাচ্ছে। মস্তিষ্কের নিউরনে তখন ভালো লাগারা ছুটে চলেছে দিক বিদিক। শীতে কাঁপছে মিনময়ীর দেহটি। কাত ফিরে শুয়ে আছে আশরাফ, বুকের মাঝে তার ছোট্ট নববধূ। আশরাফ নিভু নিভু চোখে পা বরাবর সামনের দেওয়ালের শীর্ষে এসির দিকে তাকালো। 26-এ দেওয়া এসির পাওয়ার সে রিমোট থাকতে 24-এ করে দিল। হুড়মুড় করে শীতের প্রকোপ আরও বেড়ে যাওয়ায় মেয়েটির দেহ দলা পাকিয়ে যাওয়ার উপক্রম। ঘাড়ে মুখ গুজে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে আছে আশরাফের গলা। আশরাফ গলার বাঁধন একটু শিথিল করার চেষ্টা করলো। গলা টিপে মেরে ফেলবে নাকি এই মেয়ে? দুটো দেহ মিলেমিশে একাকার হয়ে আছে, চুল পরিমাণ ফাঁক খুঁজে পাওয়া মুশকিল। ঘুম জড়ানো চোখে মৃদু হেসে হাত বাড়িয়ে মাথার পাশ থেকে একটা কাঁথা নিয়ে নিজের গায়ের উপর মেলে দিল আশরাফ। নিজেও মেলি নরম ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করল। বিবাহিত জীবনে প্রথম রাতটাই এত মধুর হয় জানলে আরও 5 বছর আগে বিয়ে করত। শুধুই এতদিন সিয়ার বকুনি খেল। সকাল 8টা। মেরুন রঙের একটি সুতির শাড়ি পরে মিনময়ী গুটি গুটি পায়ে খাবার ঘরে ঢুকলো। হাতে কানে গলায় জলজল করছে কিছু সোনার গহনা। এগুলো সকালে সিয়াশা আপাতত দিয়েছে পড়তে। সব তার মায়ের, যেগুলো তার বাবা যত্ন করে রেখেছে এখনো। আজ সারাদিন শপিং করবে, বিকাল 4টায় চেম্বার, তাই তার আগে শপিং শেষ করবে। শুক্রবার আশরাফ আর মিনময়ী রিসেপশনের অনুষ্ঠান করা হবে। বিশাল আয়োজন হাতে 1 সপ্তাহ রয়েছে, এর মধ্যে প্রয়োজনীয় সবকিছু যোগান দিতে হবে। মিনময়ী কিছুটা অবাক হলো রান্নাঘরের দিকে তাকিয়ে। সিয়াশা রুটি বেলছে, আশফাক আহমেদ রুটি ভাজছে, মিনি থালাবাটি ধুয়ে ধুয়ে রাখছে। সাইফার আশরাফ ডাইনিং টেবিলে বসে আলু আর গাজর কুচি কুচি করছে। সকলে কি সুন্দর হাতে হাতে কাজ করছে। মন ভরে গেল মিনময়ীর এমন দৃশ্য দেখে। আশরাফ 2টো গাজর কাটলে একটা খেয়ে ফেলছে, এদিক থেকে খাচ্ছে আর এদিক দিয়ে কাটছে। সাইফ ঠোঁটে ঠোঁট চেপে গাজরের বাটির দিকে তাকালো। গাজর বাড়ছেই না মোটো, যেটুকু কাটছে তার থেকে বেশি খাচ্ছে আশরাফ। সাইফ বিরক্ত হয়ে বলল, খাওয়া বন্ধ করে এখন একটু কাটো শিয়া, হাঁক ছাড়লো বলে। যদি দেখে এখনো কাটা হয়নি তখন সব রাগ এসে পড়বে আমার উপর।
বিয়ে করিয়ে ছাড়বে পাশের বাড়ির আন্টির সাথে। তো তুমি কি চাও, পাশের বাড়ির আন্টির মেয়ের সাথে বিয়ে দেবে তোমায়? আমার মতো ইয়াং হ্যান্ডসাম ড্যাশিং পার্সনের সাথে তো সেরকম কিছুই স্যুট করে। চরিত্রহীন লম্পট নির্লজ্জ ছেলে কোথাকার, এর জন্যই বুঝি ছাদ থেকে বারবার নিচে উকি ঝুঁকি মারো? আশফাক আহমেদ রাগী কণ্ঠে বলতে বলতে সাইফের সামনে চেয়ারে বসলো। আপনি এত বুদ্ধিমান হলেন কবে থেকে? আমি জন্মগতভাবেই বুদ্ধিমান, তো তাই তো আমি সেনা প্রধান ছিলাম আর তুমি মেজর। পদে কি আসে যায়, আজকাল টাকা থাকলে জেনারেল কোনো প্রধানমন্ত্রীর পদও পাওয়া যায়, এতে বুদ্ধির দরকার হয় না। কি বললে তুমি? আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি? না তো, আমি কখন তা বললাম? এই রাফি, আমি কি একবার ঘুষ শব্দটা উচ্চারণ করেছি নাকি? আশরাফকে উদ্দেশ্য করে বলল সাইফ। আশরাফ ঘাড় নাড়ল। তখনই দরজায় মিনময়ীকে দাঁড়িয়ে থাকতে দেখে আশফাক আহমেদ চুপ করে রাগ গিলে নিল। সাইফ মিনময়ীকে দেখতে পেয়ে প্রকার হাসল, আমোদিত কণ্ঠে বলল, মিনময়ী, আম্মা এসে গিয়েছে। শুভ সকাল, এসো এসো বসো। মিনময়ী এতক্ষণ তিনজনের কথা শুনছিল, পিটপিট করে অদ্ভুত কথাবার্তা এক একজনে। সাইফের কণ্ঠে সে ধীরপায়ে এগিয়ে গেল তার কাছে। সাইফ চেয়ার টেনে বসিয়ে দিল তাকে। আসসালামু আলাইকুম চাচা। আহ, চাচা রেখে আর বয়স বাড়িয়ে দিও না তো মৃন্ময়ী। আমি হলাম বিবাহযোগ্য সুদর্শন পাত্র। চাচা ডাক শুনলে বুকে আঘাত লাগে। সম্পর্কে দুলাভাই হই, তোমার বয়সে যেটাই হই না কেন ডাজেন্ট ম্যাটার, তুমি দুলাভাই ঢাকো। কথাটা শেষ করতে পারল না, তার আগেই কানে আসলো চরিত্রহীন আশফাক আহমেদ বলছে। সাইফ পুরোপুরি অধেখা করলো শ্বশুরকে। মিনময়ী মৃদু হাসলো। আশরাফ আর চোখে দেখছে শাড়ি পরা মিনময়ীকে। এই ঈদ উচ্ছানা এক রাতে বড় হয়ে গেল কি করে? একে তো এখন আর দুর্ভিক্ষের শ্রমিকার অপুষ্টিতে ভোগা নববধূ লাগছে না, একদম প্রাপ্তবয়স্ক বউদের মতো লাগছে। সাইফের কথায় মিনময়ী অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে। তার কি এত স্পর্ধা, এত যোগ্যতা রয়েছে যে এত বড় বাড়ির করতে হবে? কি হলো, পারবে না? ফের সাইফের প্রশ্নে মিনময়ী ইতস্তত ভঙ্গিতে হ্যাবোধক মাথা নাড়ল। এই তো সাব্বাস। আর শোনো, তোমাদের ওই স্পেশাল মুন্ডিও একটু রেঁধে খাওয়াবে, বুঝলে? ভারী মজা। শিয়া খেতে দেয় না ওসব, সব কিছুতে নাকি কোলেস্ট্রল বেড়ে যায়। ঘরে একজন ডাক্তার থাকলে জিনা হারাম হয়ে যায়, বুঝলে আম্মা? মিনময়ী ফিক করে হেসে উঠল সাইফের কথায়। কি হচ্ছে এখানে? কে কার জিনা হারাম করে? সিয়াশা হাত মুছতে মুছতে জিজ্ঞাসা করল। সাইফ হাবাগোবা হেসে বলল, কে আবার কার জিনা হারাম করবে? ও কিছু না বাচ্চা, আমি বলছিলাম তুমি যে ঘরে থাকবে সেই ঘরের সকলে দীর্ঘজীবী হবে। কত মেনটেন করে খাবার খাওয়াও তাই। সাইফের কথাই আশফাক আহমেদ প্রতিবাদী কণ্ঠে বলল, মিথ্যা কথা গিন্নি, সাইফ মিথ্যা বলছে। তুমি তাকে কিছু খেতে দাও না এটা বলেছিল। সিয়াশা তীক্ষ্ণ নজর ফেলো বাবার দিকে, গম্ভীর গলায় বলল, নানু ভাই সত্যি বলছে? সাইফ অসহায় মুখ করলো, মাথা নাড়ল। সে এমন কিছু বলতেই পারে না। মিথ্যা বলছি গিন্নি, আমার সাথে নাটক করতে আসবে না সাইফ। সাইফ মুখ বাঁকিয়ে নিজের কাজে মশগুল হয়ে পড়ল। মিনময়ী হাসি মুখে দেখছে তার নতুন পরিবারকে। আশরাফের দিকে চোখ পড়তে সে চোখ নামিয়ে নিল। পরিবারের সকলে কত ভালো, কিন্তু এই লোক এত খ্যাসরা কেন? সে উঠে সিয়াকে সাহায্য করলো। সিয়া বারণ করলো না, কারণ এখন থেকে এই সংসারের দায়িত্ব তাকে বুঝে নিতে হবে। অতঃপর সিয়া, মিনি, মিনময়ী তিনজনে একসাথে সকালের জন্য নাস্তা তৈরি করে একসাথে খাবার খেলো। সপ্তাহটা গেল দৌড়ঝাঁপ আনন্দ উল্লাসের মাঝে। আগামীকাল শুক্রবার। চৌধুরী নিবাস ও তার পাশের প্লটটি জমজমাট হয়ে আছে এক সপ্তাহ যাবৎ। দুটি প্লট সেজে উঠেছে রং বেরঙের আলোর মিশ্রণে। ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরেই কনভেনশন হল রয়েছে, যেখানে সেনানিবাসের এবং ক্যান্টনমেন্টের সকল অনুষ্ঠান কিংবা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে হবে আশরাফের রিসেপশনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট এরিয়া ও সেনানিবাসের সকলে সামিল হবে। আশ্রমে বাচ্চাদের স্কুল বন্ধ দেওয়া হয়েছে বুধবার থেকে। পড়াশোনার চাপ কমিয়ে দেওয়া হয়েছে। শুধু মর্নিং শিফটে পড়াশোনা করে বাচ্চারা আর বাকি পুরো দিনটা হইচইয়ের মধ্যে কাটে। পুরো সপ্তাহেই আইসক্রিম পার্লার, খেলাঘর খুলে দেওয়া হয়েছে। শুক্রবার অনুষ্ঠানের জন্য প্রত্যেক বাচ্চাদের পরনে একই ধরনের স্যুট তৈরি করানো হয়েছে। আশরাফ, সাইফ, আশফাক সহ আশ্রমের সকল ছেলেরা পরবে কালো স্যুট, কালো প্যান্ট,
সাথে সাদা শার্ট। সিয়াশা, মিনি, সিয়াশার চাচাতো বোনেরা ও আশ্রমের সকল মেয়েরা লেহেঙ্গা পরবে। এগুলো সব কিছু অর্ডার করে তৈরি করা হয়েছে। সবসময় এমনই করা হয়। আশ্রমে বাচ্চাদের সকলের পোশাক একেবারে অর্ডার করে তৈরি করা হয়, সবার জন্য এক পোশাক। আর এই সব কিছুর মূল আকর্ষণ মিনময়ী থাকবে সবার থেকে আলাদা বধূরূপে। রাত 12টা প্রায়। চৌধুরী নিবাসের সকলে এখনও ব্যস্ত সময় কাটাচ্ছে। আশ্রমে বাচ্চারাও তাদের বজ্রসভ্যের খোলস থেকে বেরিয়ে বিচ্ছুরূপ প্রদর্শন করছে, কেননা বাচ্চাগুলো এখনো জেগে। চৌধুরী নিবাসের প্রাঙ্গণে কর্মচারীদের সাথে বাচ্চাদের হাট বসেছে। যে যেখানে পারছে ছোটাছুটি করছে, মাঝে মধ্যে হেল্পিং হ্যান্ডের সাহায্য করছে। মিনময়ী ও মিনি সহ সকল আত্মীয় স্বজনরা যারা এসেছে ঢাকা থেকে, তাদের মেহেন্দি দিয়ে দিচ্ছে পার্লারের লোকেরা। সিয়াশার অনেক আগে মেহেন্দি দিয়েছে, তার হাত ভর্তি মেহেন্দি দিতে ভালো লাগে না, তাই অল্প একটু দিয়েছে। সকলে যখন ব্যস্ত নিজকর্মে, সে ফোন হাতে নিয়ে বারান্দায় গেল। দর্পণ আগামীকাল নিজের ফ্ল্যাটে শিফট হবে। এখনও নিশ্চয়ই গোছগাছ করছে। গোছগাছের কাজ শেষ করে সদ্য গোসল করে বের হলো দর্পণ। ফোন ভাইব্রেট করছে অনেকক্ষণ। সে ব্যস্ত পায়ে এগিয়ে গেল, ফোন হাতে নিল। হাস্যোজ্জ্বল মুখের এক রমণীর মুখ বেশে আছে। বুকের ভেতর উত্তেজনা বাড়ল, নয়নে পিয়াসা একটু সশরীরে দেখার সুযোগ পেলে বুকের ভেতর যাতনারা কমতো। ইদানিং সে লোভী হয়ে উঠছে। যখন তখন মেয়েটির সম্মতি পেয়েছে। মাঝে মধ্যে ইচ্ছে হয় একটু অধিকার খাটিয়ে বলতে, সিয়া আমার কাছে চলে এসো। বলা হয়ে ওঠে না, সিচুয়েশনে হয়ে ওঠে না, অথচ মন মস্তিষ্ক থম মেরে আছে মেয়েটির সান্নিধ্য পাওয়ার জন্য। 9টার দিকে একবার কথা হয়েছিল, তাও মেসেজে সময় হয়নি। ডিউটি থেকে আধবেলা ছুটি নিয়ে কিছু শপিংয়ের জন্য গিয়েছিল। ক্ষণকালের এই অনির্দিষ্ট জীবনটিতে প্রথমবার নিজের ঘর হবে, নিজের পরিবার হবে, সব কিছু নতুন করে চায় সে। নতুন ঘর, নতুন পরিবার, নতুন জীবন। বেঁচে থাকার কারণগুলো ধীরে ধীরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে। দুর্ধর্ষ দুর্গম জীবনের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও সে মিশনে যেতে কখনো দ্বিতীয়বার ভাবত না। যেখানে অন্য সকল সোলজার্সরা অন্ধকার কালো মুখে ভাবার জন্য একদিন সময় নিত, সেখানে সে ক্ষণকাল সময় নিত না ভাবার জন্য। রাজি হয়ে যেত যে কোনো লাইফ রিস্ক মিশন হোক না কেন। এমন সাহসিকতার পরিচয় সে বহুবার দিয়েছে, কেননা তার কোনো পিছুটান ছিল না, আর না তার নিরে ফেরার তাগিদ। তার নিজস্ব নির্ণয় নিরে অপেক্ষা করার মতো মানুষ নেই। সেখানে ফেরার তারাই বা থাকবে কেন? কিন্তু এখন এই মুহূর্তে মনে হয় সে বাঁচতে চাই, অনেক দিন বাঁচতে চাই তার সিয়ার সাথে। প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত হয়ে নিরে ফিরলে তাকে বুকে আগলে নেওয়ার মানুষ রয়েছে। এত সব ভাবনা জেগে বসতেই মস্তিষ্ক আবারও উৎপীড়ন শুরু করলো। মেয়েটিকে সে বাজেভাবে মিস করছে। গলায় দলা পাকিয়ে আছে অনুভূতিরা। কোনো মতে নিজেকে সামলে ফোন কানে ঠেকাই, ভেসে আসে রিনরিনের চঞ্চল কণ্ঠ। মেজর কি করছেন? তোমাকে মিস করছি। পাথরের বুক চিরে শীতল স্বচ্ছ ঝর্ণা নেমে আসতেই বুকের ভেতর একরাশ প্রশান্তি নেমে এলো। ঠান্ডা হয়ে গেল আমার বুকটা। কাঠখোট্টা মেজরের মুখ থেকে এমন অদ্ভুত কথা শুনতে পেয়ে। সিয়াশার কণ্ঠে দুষ্টুমি ছোঁয়া। সে মিটিমিটি হাসছে। সেই প্রথম দিনকার সেই মেজর দর্পণ এহসানের সাথে এখনকার এই মেজরের একদম মিল নেই। এই মেজরের চোখে মুখে থাকে তার জন্য নমনীয়তা, ভালোবাসা, ভালো লাগারা, যেটা একটা মেয়ের কামনীয়। দর্পণ হতাশ হলো। সে যখনই এমন কোনো কথা বলবে, মেয়েটি ছলে কৌশলে তাকে মনে করিয়ে দেয় তার মুখে এসব কথা মানায় না। দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনো জেগে আছো কেন? বাড়িতে অনুষ্ঠান, আমি কিভাবে ঘুমাবো? দাদু ভাই, চাচু, চাচি, কাজিনরা সকলে এসেছে, ঘর জমজমাট হয়ে আছে। আজ কেউ ঘুমাবে না বলে পণ করেছে। কেন ঘুমানো যাবে না কেন? কি করবে সকলে? দর্পণ বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, বাড়িতে বিয়ে তো ঘুমানো কেন যাবে না? এ আবার কেমন ধরনের কথা? কেন মানে, পরিবারের সকলে একসাথে হলে কত হই হুল্লোড়, আড্ডা, খাওয়া দাওয়া হয়, আপনি জানেন না?
শেষের কথাটা বলে সিয়াসা জিভ কাটল। নিজেকে কয়েকবার গালমন্দ করতে ভুলল না নিজের করা বোকামির কারণে। দর্পণ মৃদু হেসে ফ্রিজ থেকে ক্যান বের করে সোফায় বসলো। ধিমি কণ্ঠে বলল, জানি না। সিয়াসা চোখ বুজে অনুতপ্ততায় জর্জরিত দীর্ঘশ্বাস ফেল। মৃদু কণ্ঠে হঠাৎ করেই অভাবনীয় এক কথা বলে ফেল, যেটি হয়তো দর্পণ আশা করেনি। মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি। দর্পণ থমকায়। মুখ তুলতে নেওয়া জ্ঞানে আর মুখ নেওয়া হয় না। অবাক পানে কান থেকে ফোন নামিয়ে চোখ রাখলো হাস্যোজ্জ্বল মুখটির দিকে। থমকানো গলায় বলল, ক্যান ইউ টেল মি অ্যাগেইন প্লিজ? ভালোবাসি উটকো মেজরকে। ইউ ডোন্ট নো হাউ মাচ রিলিফ ইউ গিভ মি। আমি প্রতিনিয়ত ভাবি হয়তো আমি তোমায় জোর করছি আমায় ভালোবাসার জন্য। আমি কোনো বাচ্চা নই যে আমার ওপর কেউ জোর করবে আর আমি তাকে ভালোবাসবো। যখন থেকে অনুভব করেছি আপনার সঙ্গ আমায় আনন্দিত করে, আপনাকে অনুভব করতে ভালো লাগে, আপনার কথা ভাবতে ভালো লাগে, তখন থেকে আপনাকে অন্য কারোর সাথে ভাবতে পারি না। আপনার থেকে দূরত্ব আমায় শঙ্কিত করে। নেভার লেট মি অ্যালোন মেজর প্লিজ। শেষের কণ্ঠে কেমন অজানা আর্তনাদ ভেসে আসলো। দর্পণের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়। সে যে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে সিয়ার প্রতি। এতে যদি সে দেশের প্রতি নিজের দায়িত্ব কর্তব্য থেকে দূরে সরে যায়, একদিকে ছুটে আসা আলোক পত্রিকার ন্যায় তার পরিবার, আরেকদিকে নিজের দায়িত্ব ভাবতে পারল না। মস্তিষ্ক ঝিমিয়ে পড়ল মন উত্তেজিত প্রিয় মানুষটির অনুভূতির স্বীকারোক্তিতে। ক্ষণকালের জন্য মনকে প্রাধান্য দিল। নিজেও ভাবল, ভালোবাসি সেই মেয়েটিকে যেই মেয়েটি কুল কিনারাবিহীন এক দর্পণের হাত ধরেছে, পরিবারহীন ছেলেটির পরিবার হয়েছে। বারান্দার এক কিনারেই গুটিসুটি মেরে বসে থাকা সিয়াসার মুখশ্রীতে অজানা অনুভূতিরা লুটুপুটি খাচ্ছে। সময়গুলো বড্ড মধুর, বড্ড সুখকর। এত সুখ সবসময় থাকবে তো? সাজসজ্জা শেষ উপকরণ হিসেবে দর্পণের দেওয়া নথটিকে পরে নিল অদিতা। স্কাই ব্লু কালারের শাড়ির সাথে সাদা ব্লাউজ ও আনুষাঙ্গিক অর্নামেন্টস। তবে ফর্সা মুখশ্রীতে সাদা পাথরের নথটাই যেন বেশি আকর্ষণীয়, সুন্দর করে তুলেছে। আয়নায় নিজেকে আরও একবার দেখে লাজুক হাসল সে। এই সকল সাজগোজের একমাত্র কারণ দর্পণ। অনেক হয়েছে লুকোচুরি, এবার সে সরাসরি বলবে দর্পণকে নিজের মনে কথা। এতটা সংশয় নিয়ে থাকা যায় না। এমনিতেই ইদানিং মন কেমন ডাকে। সেদিনকার মেজর সাহেবের মেয়ের ছবিগুলো নিয়ে দর্পণের অদ্ভুত ব্যবহার তাকে আরও শঙ্কিত করে তুলেছে। মাথায় সব টেনশন ফেলে সে কোনো মতে শাড়ি আঁকড়ে বের হওয়ার জন্য উদ্যত হলো। জীবনে প্রথম শাড়ি পরেছে সে। এই শাড়ি তার দ্বারা পরা অসম্ভব ব্যাপার স্যাপার। সেনাবাহিনীতে যুক্ত হওয়ার আগেও সে মেয়েলি পোশাক কম পরত, আজ বাধ্য হয়ে পড়েছে। গতকাল শপিং মলে গিয়েছিল, তখন অনাকাঙ্ক্ষিতভাবে দর্পণকে দেখতে পাই শাড়ির সাইড দিতে। শাড়ি দেখছিল, জিজ্ঞাসা করার সাহস হয়নি কার জন্য নিয়েছে, কেননা দর্পণ কাজ ব্যতীত কোনো কথা বলা পছন্দ করে না। তবে আর নয় সংকোচ, কাজের বাহানা। এবার সে প্রকাশ্যে বলবে তার মনের কথা। সকলে মধ্যমণি আশরাফ মিনময়ী স্টেজে বসে আছে। আশরাফ অবাক পানে তার ইঁদুরছানাকে দেখে চলেছে। এই মেয়ে এক রাতেই এত সুন্দর হয়ে গেল কি করে? পার্লারের লোকেরা কি আটা ময়দা সব মেখে দিয়েছে? তবে মিনময়ী আশরাফের দিকে মোটেও খেয়াল নেই। সে এমনিতেই ওই খ্যাচরা লোকটাকে যত পারে এড়িয়ে চলে। রাতে এক দফা ঝগড়া তো প্রতিদিনই থাকে। প্রতিদিন তাকে জড়িয়ে ধরে না ঘুমালে নাকি সে অপমান বোধ করে। বুড়ো লোক, সে চলো চোখে বাবা মা বোন ভাগ্নিকে দেখছে। সকলে কি সুন্দর হাসি মুখে কথা বলছে, কেননা সাইফ আশফাক তাদের প্রাপ্য সম্মানের থেকেও অধিক সম্মানের সহিত প্রেজেন্ট করছে। বড় বড় অতিথিদের সাথে দেখা করিয়ে দিচ্ছে। আশফাক আহমেদ তো নিজের ব্যয়ের হাত মুঠোয় পড়ে নিয়েছে আর চায়নি। গেটে দর্পণ, সুবেদার সহ মেজর ওয়ালি উল্লাহ সকলেই ঢুকছিল। তন্মধ্যেই অদিতা প্রগাঢ় হেসে তাদের সাথে যুক্ত হলো। অদিতার দু চোখ জুড়িয়ে দর্পণকে দেখছে। কালো প্যান্ট, কালো কোট, সাথে সাদা শার্ট। সে অভিভূত হলো সুদর্শন যুবকটিকে দেখে। মেজর ওয়ালি উল্লাহ অদিতাকে দেখে ইয়ার্কির কণ্ঠে বলল, মিস আদ্রতা, আপনাকে অনুষ্ঠানে সকলের অ্যাটেনশন কেড়ে নেওয়ার পরিকল্পনা আসছেন।
অদিতা লাজুক হেসে দর্পণের দিকে তাকালো। মেজর ওয়ালিউল্লাহর কমপ্লিমেন্টে দর্পণ ও লৌকিকতা দেখিয়ে বলল, You are looking so beautiful, Miss Odrita. শত ডানা ভাঙ্গা প্রজাপতিরা যেন তাদের ডানা ফিরে পেল। চোখে মুখে উপচে পড়া আনন্দ নিয়ে সে বলল, ধন্যবাদ স্যার, আপনাকেও অনেক সুন্দর লাগছে। দর্পণ কৃত্রিম হাসিতে হাঁটার উদ্দেশ্যে বলল। অদিতাও হাসি মুখে দর্পণের পাশ ঘেঁষে চলতে লাগলো। পুরো অনুষ্ঠানটিতে যেন সেনা কর্মকর্তাদের একটা মিলনায়তন হয়ে উঠল। একে অপরের সাথে আড্ডায় মেতে উঠেছে। সাইফ টলমলে চোখে সকলকে দেখছে। এই চাকরি একটা সময় তার প্যাশন ছিল। অনেক মিস করে সে নিজের কর্মজীবনটাকে, আর তার সাথে মিষ্টি স্মৃতি জুড়ে রয়েছে কাজে ফাঁকি দিয়ে আসার সাথে তার প্রেমময় সময়টা। আজ সব যেন তিক্ত স্মৃতিতে পরিণত হয়ে গেল। এমনটা কেন হলো? মেজর ওয়ালিউল্লাহ থমথমে মুখে সাইফের কাজ চাপড়ে নিজের সাথে জড়িয়ে নিল। সাইফ নিশ্চল হয়ে গেল বন্ধুর আলিঙ্গনে। নিষ্প্রভ কণ্ঠে মেজর ওয়ালিউল্লাহকে জিজ্ঞাসা করল, তোর কখনো কি কোনো অভিযোগ হয় না আমার উপরে? কেন? তোর বোনটিকে হারিয়ে ফেলে। তার আয় ছিল এ পর্যন্ত, তাই সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। একে পর আমার দোষ কোথায়? ওই কেসটি আমি শুরু করেছিলাম, তুই কখনো চাসনি ওই কেসে জড়াতে। আমি জোর করেছিলাম। আমি না হয় শুধু বোন হারিয়েছি, কিন্তু তুই তো পুরো নিঃস্ব হয়ে গিয়েছিস নিজের স্ত্রী সন্তানদের। এতটুকু বলতেই সিয়াসার উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠ ভেসে আসলো। তোমরা কি করছো? সিয়াসা পিটপিট করে তাকিয়ে আছে। সাইফের চেহারায় দুশ্চিন্তা ভেসে উঠল। তড়িঘড়ি করে সরে গিয়ে নিজেকে যথাসাধ্য সামলে হাসি মুখ করে বলল, কিছু না বাচ্চা, একটু আলিঙ্গন করেছিলাম। দেখো না, তোমার আঙ্কেল তো কাজের জন্য সময় পায় না। আঙ্কেল, এটা কিন্তু অপরাধ। আপনাকে শাস্তির আয়তায় আনা হলো। আগামী 10 মিনিট পাপাকে জড়িয়ে ধরে সরি বলবে। সিয়াসা গম্ভীর গলায় বলল। ওয়ালিউল্লাহ মৃদু হেসে সিয়াসার মাথায় হাত বুলিয়ে বলল, যথা গারাস কুমারী। পার্লার থেকে এসেছে থেকে সে দৌড়াদৌড়ি করছে এদিক সেদিক। সিয়াসা যেতেই সাইফ সতর্ক কণ্ঠে বলল, আর কখনো মুখে তুলবে না এই কথা। কোনো না কোনো একদিন তো সে জানবে। সেটা আমি সামলে নেব। যদি অন্য কোনোভাবে জানতে পারে, তার আগেই আমি তার পথ বন্ধ করে দেব।